আচ্ছা, ধরুন একটা গুরুতর দুর্নীতির অভিযোগ কোনো নেতার বিরুদ্ধে, কিন্তু তিনি 1.5 বছর বা 1 বছর বা 16 মাস বা 2 বছর পর জামিন পেয়ে গেলেন। তার দল ধরে নিন সেই মামলায় বিচার প্রক্রিয়াও শুরু হয়নি, বা হয়তো একটা অংশের বিচার প্রক্রিয়া শুরু হয়েছে, মানে ইডিটটা শুরু হয়েছে, সিবিআই একটা শুরু হয়নি। তার দল তাকে কোন চোখে দেখবে? আবার বলছি, এগুলো কোনোটাই খুব লঘু মামলা নয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ দুর্নীতির মামলা। এটা নিয়েই আজকে আমাদের ইস্যু। তার কারণ আমরা দেখছি শাসক দল তৃণমূলে যখনই কেউ জামিন পান, কেন্দ্রীয় এজেন্সি যদি গ্রেফতার করে নিয়ে গিয়ে থাকে এবং তারপর একটা সার্টেন টাইম পর যখন জামিন হচ্ছে, দল হয় সরবে কিংবা নীরবে তাকে বরণ করে নিচ্ছে। শুধুমাত্র এখনো দেখতে বাকি রয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের ব্যাপারটা, তার কারণ তার জামিনই হয়। এই ইস্যুটা আমরা বেঁচেছি একটাই কারণে, তার কারণ জ্যোতিপ্রিয় মল্লিক, প্রাক্তন খাদ্যমন্ত্রী, প্রাক্তন বনমন্ত্রী, তিনি দুদিন জামিন পাওয়ার পর বিধানসভায় গেলেন, স্পিকারের ঘরে গেলেন, অ্যাজ ইফ সবকিছু খুব নর্মাল। এই জন্যই আমরা এই ইস্যু আজকে বেঁচেছি। প্রথমেই দেখুন ইস্যু কার্ড। আমাদের সঙ্গে যারা রয়েছেন আজকে, ওই দিক থেকে আলাপ করাবো শঙ্কুদেব পান্ডা, বিজেপির তরুণ মুখ। মাঝখানে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক রাজপুত্র চন্দ, এবং একেবারে শেষে আমার বাঁ হাতে এদিকে রয়েছেন শতরূপ ঘোষ, অতি পরিচিত সিপিআইএম নেতা এবং মুখপাত্র। দেখুন, বিতর্কটা ঝাঁঝালো হতে চলেছে, এটা আগেই বলছি। তার কারণ এক ইস্যুটা ঝাঁঝালো, 2-3 জনের মুখ দেখে নিন, 3 জনই তরুণ, মানে একদম ফুটন্ত রক্ত। সুতরাং আমরা প্রত্যাশা করবো আজকে বিতর্ক জমজমাট হবে অন্য দিনের মতোই। শতরূপ, আমার প্রথম প্রশ্ন, যদিও এক্ষেত্রে ওর কাছে যাওয়াটা হয়তো কোনো একটা দিক থেকে লজিক্যালি কারেক্ট, কিন্তু আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে আমি ধরে নিচ্ছি একজনের বিরুদ্ধে একটা গুরুতর অভিযোগ, তার বিচার প্রক্রিয়া এখনো শুরু হয়নি, তিনি ফিরলেন, তিনি জেল থেকে বেরিয়ে এলেন, দল তাকে ঠিক কি করা উচিত? দলের অ্যাটিটিউডটা ঠিক কেমন হওয়া? রাজা, যেটাকে নিয়ে আমরা আলোচনা করছি, আমার মনে হয় যে যে কনসার্নের জায়গা থেকে প্রশ্নটা উঠছে সেটা একেবারেই সঠিক। যে একটা দল যার বিরুদ্ধে এত গুরুতর অভিযোগ এবং প্রাইমা ফেসি বেশ কিছু প্রমাণ পাওয়া গেছে, খাটতলা থেকে টাকা বেরোনো থেকে শুরু করে একাধিক সম্পত্তি থেকে শুরু করে সব কিছু, তাকে সে যদি জামিন পেয়েও যায়, তাকে মাথায় তুলে নেবে কেন? এটা সত্যি কথা। আবার এইটাও ঘটনা, যে দলের কাছ থেকে আমরা এই নৈতিকতা আশা করছি, তাদের যদি এই নৈতিকতা থাকতো, তাহলে তো প্রথম কথা এই লোকগুলো নেতাই হতো না কোনোদিন, বা যদি বা হতো, তারা এরকম থার্ড ক্লাস নেতা হতো না যে জনগণের ভোটে জিতে হাজার হাজার কোটি টাকার সম্পত্তি বানাবে। যদি বা সেটাও বানাতো, দলটার বা দলনেত্রীর যদি নৈতিকতা বলে কোনো জিনিস থাকতো, তাহলে রাজ্যের পুলিশই এদের বিরুদ্ধে ব্যবস্থা নিত এবং এরা জেলে যেত, এরা শাস্তি পেত। এর আগের ধাপে নৈতিকতার কোনো প্রমাণই যেখানে শাসক দল বা তার নেত্রী রাখেননি, হঠাৎ করে এরা জেল থেকে বেরোনোর পরে উনি রানী রাসমণির মতো একটা নৈতিকতার পরাকাষ্ঠা হয়ে যাবেন। আমাদের এই উইশফুল থিঙ্কিংয়ের পেছনে লজিকটা কী আছে? আমরা আশা করবোটা কেন? এইখানেই আমাদের কথাটা, যেটা তুমি বলছো একদম সঠিক কথা। যখন নারদার ভিডিও সামনে আসবে, উনি বলবেন আমি আগে জানলে এদেরকে প্রার্থী করতাম না, তারপরে আবার ভোটের পরে তাদেরকে আবার ধরে মন্ত্রী করবেন। পার্থ চট্টোপাধ্যায়, উনি বলবেন আমি দল থেকে সাসপেন্ড করলাম, হাতে গুনে 5 সপ্তাহ পরে উনি বলবেন পার্থদা কী দোষ করেছে, ওনার বাড়ি থেকে তো টাকা পাওয়া যায়নি, ওনার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হলো। একদিকে উনি সেইগুলো করবেন, অপরদিকে আমি উল্টো দিকটাও বলছি রাজাদা, আজ যদি মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্নটা করেন যে বেশ ঠিক আছে, আমি বেলের পরেও একজনকে মাথায় তুলে নেব না, তাকে আর এমএলএ এমপি করবো না, ক্যাবিনেটে ফিরিয়ে নেব না, কিন্তু আপনারা আমাকে বলুন, আপনারা কদিনের মধ্যে তদন্তটা শেষ করে ফাইনালি জানিয়ে দেবেন লোকটা দোষী কি দোষী নয়। এর কোনো উত্তর কি কেন্দ্রে যারা ক্ষমতায় আছে, কি সিবিআই দিতে পারবে? আজকে যদি মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে তো আপনারা বেল পাইয়েছিলেন, সে কোন কালে বেল পেয়েছেন? মমতা বন্দ্যোপাধ্যায়, হ্যাঁ এক্স্যাক্টলি। আমি এখানে বলছি যে তারপরে 8 বছর কেটে গেছে, 8টা বছর, 8 কি বলছি আমি, 9 বছর কেটে গেছে। তারপরে 9 বছরেও আপনারা একটা লোকের ট্রায়াল কমপ্লিট করেননি। তাহলে কি আমি আজীবন অনন্তকাল অপেক্ষা করে যাব একজনকে আপনি না কনভিক্ট করবেন, দোষী সাব্যস্ত করবেন, না তাকে আমি আমার দলে ফেরত নিতে পারবো? আমার সেক্ষেত্রে করণীয়টা কি? এরও কোনো উত্তর কি সিবিআই দিতে পারবে? কিন্তু যদিও যুক্তি পেশ করছেন শতরূপ ঘোষ, কিন্তু এই যুক্তি কিয়দংশে তৃণমূলের ফেভারেই যাচ্ছে। প্রথমত এখানে যাদেরকে নিয়ে বলা হচ্ছে তাদের বিরুদ্ধে কোন আজকে কোর্ট তাদেরকে বেল দেওয়ার উপযুক্ত মনে করেছে বলে বেল দিয়েছে, তাহলে কোর্ট মনে করছে এনারা বাইরে ঘোরার জন্য ফিট, এলাকার লোক তাদেরকে গ্রহণ করে নিচ্ছে, কোর্ট আবার কিছু রেস্ট্রিকশনও দিচ্ছে। একটা মানুষ যখন বাইরে আসছে, একটা মানুষ যখন সে বেলে বাইরে আসছে, তার তো কিছু ফান্ডামেন্টাল রাইটস আছে, মৌলিক অধিকার আছে, তার রাজনীতি করাটাও তার মৌলিক অধিকারের মধ্যে একটা।
তা আজকে এই মানুষটা যখন এসে রাজনীতি করছেন, তার এলাকার মানুষ তাকে গ্রহণযোগ্য মনে করছেন, কার কিসে অসুবিধা হচ্ছে আমি তো বুঝতে পারছি না এখানে। এই জল যখন মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তারের দাবি জানানো কুণাল ঘোষকে দলের মুখপাত্র করতে পারে, তখন অপরাধ আর কি ছোটখাটো ব্যাপারগুলো নিয়ে ক্ষমাঘেন্না করার জায়গায় চলে যেতে হয়। ফলে আপনাকে বুঝতে হবে যে দল তার নৈতিক জায়গা থেকে কি সিদ্ধান্ত নিচ্ছে। আচ্ছা, এতগুলো মামলার মধ্যে আপনি প্রসঙ্গ তুললেন বলে বলি, আপনাকেই বলতে দেবো আবার, কুণাল বাবুর দাবি তিনি কিন্তু সেই মামলায় অ্যাকুইটেড হয়েছেন এবং ক্লিন চিট পেয়েছেন। প্রথম কথা, আপনি যেটা কুণাল ঘোষের অ্যাকুইটেড হওয়ার কথা বললেন, আমি আপনাকে মনে করাই উনি যে মামলাটা অ্যাকুইটেড হয়েছেন, অসংখ্য সারদা নিয়ে চলা মামলার মধ্যে একটা মামলা যেখানে জাজ মনে করেছেন 409, যেখানে পাবলিক সার্ভেন্টের ব্রিচ অফ ট্রাস্ট, সেইটা ওনার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয়, ওই ধারাটা ওনার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয় বলে। তার বাইরে উনি অসংখ্য মামলায় অ্যাকুইটেড হননি এখনো পর্যন্ত। এক, দ্বিতীয় কথা আপনাদেরকে জানাই বা মনে করে, উনি একটা মামলায় না কনভিক্টেড হয়েছেন, তা হচ্ছে আত্মহত্যার চেষ্টা করার মামলা, তাতে উনি কনভিক্টেড। জাজ মার্সি গ্রাউন্ডে সাজা দেয়নি, ও কিন্তু মার্সি গ্রাউন্ডে বাইরে আছে, নাহলে জেলে থাকার কথা। যেহেতু প্রসঙ্গটা উঠলো আমি বলে দিলাম। দ্বিতীয় কথা আমি এখানে বলছি রাজাদ, একটা কথা, দোষ করলে শাস্তি হবে, এই যে সভ্যতার একটা সহজ নিয়ম, এই নিয়মটা যদি আমাদের দেশে না খাটে, সেক্ষেত্রে আমরা অপরাধীকে শুধুমাত্র কোনো একজন নেত্রীর শুভবুদ্ধির ফলে তাকে রাজনৈতিক ক্ষমতা থেকে দূরে রাখার চেতনার উপর নির্ভর করে থাকবো আমরা 130 কোটি দেশের মানুষ, 140 কোটি মানুষ। আমাদের দেশে আইন আদালত বলে কিচ্ছু নেই, সিবিআই ইডি বলে কিচ্ছু নেই, পুলিশ বলে কিচ্ছু নেই। যাদের একদম ঘাট ধরে শাস্তি দেওয়ার কথা তারা কোনো শাস্তি দেবে না, কিন্তু নৈতিকতার জায়গা থেকে আপনি কেন ওকে একটুখানি দূরে সরিয়ে রাখছেন না আপনার করুণা দৃষ্টি থেকে, এর ওপর তাকিয়ে যদি আমাদেরকে থাকতে হয়, তাহলে আমি জিজ্ঞেস করছি আমাদের এই মুহূর্তে ভালো অবস্থায় আছি আমরা, খারাপ অবস্থায়। এবং আমার শেষ কথা, এখানে রাজপুত্র যে কথাটা বললো, কথাটা আমার কানে লাগলেও কথাটা ওর জায়গা থেকে খুব একটা ভুল বলেনি বলে আমার মনে হয়। এটা ঘটনা দুর্ভাগ্যজনক হলেও সত্যি, সুদীপ বন্দ্যোপাধ্যায়দের মতো কি একাধিক এরকম নাম বলা যায়, জেল খেটে, কি ববি হাকিমের মতো জেল খেটে আসার পরেও, চুরির কেসে জেল খেটে আসার পরেও তারা কিন্তু ভোটে দাঁড়িয়েছে এবং যে কোনো কারণেই হোক, যে কোনোভাবেই হোক না কেন জিতেছে। এইখানেই সাধারণ মানুষের কাছে আমাদের আবেদন, আদালত কাকে শাস্তি দিচ্ছে কি না দিচ্ছে, ইডি সিবিআই তদন্ত শেষ করছে কি না করছে, তার থেকে বড় প্রশ্ন হচ্ছে জনগণ যদি এদেরকে শাস্তি না দেয়, তাহলে বারবার এরা এটাকে নিজেদের চুরি করা লাইসেন্স হিসেবে দেখবে। এবং তার আমি অনেকক্ষণ ওদের কথা শুনেছি, আমি ইন্টারাপ্ট করিনি, আমি খালি একটা কথা বলছি, এর সাম্প্রতিকতম এবং নিষ্ঠুরতম উদাহরণ আমরা দেখলাম আরজি করের ঘটনায়। এই ঘটনাটা ঘটার পরে তৃণমূলের লোকেরা মুখ লুকিয়ে বেড়াচ্ছিল, মুখ দেখাচ্ছিল না কোথাও। সেইখানে যখন সন্দীপ ঘোষ থেকে শুরু করে এক এক করে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরের লোকেরা ছাড়া পেয়ে গেল, তারপর থেকে ওরা খালি মুখ তুললো, খালি তাই নয়, পাল্টা যারা ধর্ষণের প্রতিবাদ করেছিল তাদের ওপর দাঁত মুখ বার করে আঁচড়ে উঠলো। লগ্নজিতা কোনো অনুষ্ঠান করতে পারবে না, অমুক কোনো সিনেমা করতে পারবে না, আশফাকুল্লাহ নাইয়ার বাড়িতে পুলিশ পাঠিয়ে রেড করাচ্ছে। মানে যারা যারা ধর্ষণের প্রতিবাদ করেছিল তাদের উপর গোটা রাষ্ট্র ঝাঁপিয়ে পড়লো। এইটাই কি চলবে বারবার? এটা আমরা মানুষের কাছে বিচার চাই যে আপনারা যদি এদেরকে এইটা এম্পাওয়ার করেন, এদের এদের আপনারা যদি বারবার করে এদের অপরাধকে প্রশ্রয় দেন, তাহলে আপনার এই প্রশ্রয়ের ফলে আগামী দিনে আরো বড় অপরাধ করার ছাড়পত্র এরা পেয়ে যাবে। যে লোকটা আপাত দৃষ্টিতে কোনো অন্যায় বা অপরাধ করেনি, যে একেবারে ক্লিন ইমেজের, সেই লোকটা ভোটের টিকিট যখন পাবে না, যখন দেখবে জেল ফেরত একজন এসে টিকিট বারবার পাচ্ছে, তখন তো দলের মধ্যেও একটা গ্রাজ তৈরি হওয়ার সম্ভাবনা। দলের মধ্যে গ্রাজ তো নেই, আজকে তার জন্যই তো দল এত বেড়ে চলেছে। আর ব্যক্তিগতভাবে তৃণমূল কংগ্রেস স্টিয়ারিং কমিটি, না না তৃণমূল দল বেড়ে চলেছে, না দল বেড়ে চলেছে, দল বেড়েও চলেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, যদিও তৃণমূলের নেতাদের মধ্যে কজনের খুব ক্লিন ইমেজ আমার ঠিক জানা নেই, থাকতে পারে হয়তো, আমি চিনি না, কিন্তু যেটা তার থেকে গুরুত্বপূর্ণ রাজাদ, এটা আমাদের বুঝতে হবে, তৃণমূলের মতো দলটা যে সিস্টেমের উপর দাঁড়িয়ে আছে না, ক্লিন ইমেজের নেতাদের টাকায় ওদের দলটা চলে না। ক্লিন ইমেজের নেতা শয়ে শয়ে কোটি কোটি টাকা দিতে পারবে না, যে টাকা দিয়ে এক অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পত্তি তৈরি হবে, দেশে বিদেশে শালির অ্যাকাউন্টে টাকা ঢুকবে, এবং অপরদিকে ওই টাকা দিয়ে পুলিশ কেনা থেকে শুরু করে মিলিটারির এই যে যারা সিআরপিএফ আছে তাদেরকে কেনা থেকে শুরু করে ইলেকশনের অবজারভার, পাড়ার গুন্ডা, ক্রিমিনাল মস্তান কিনে তৃণমূল একটার পর একটা ভোট পার করবে। তৃণমূল দলটা চলেই এই সিস্টেমে যে যত বেশি টাকা তুলে দিতে পারবে, তার কাটমানির অংশ কালীঘাটে পৌঁছবে, ক্যামাক স্ট্রিটে পৌঁছবে, সে তত বড় নেতা। আমি এই কারণে বলছি, এক মিনিট, না ও উত্তর ও কি দেবে, ও কি তৃণমূলের নেতা নাকি? আমি যে কথাটা বলছি, ওর থেকে বেশি দিন তো আমরা দেখছি রাজনীতিকে, মানে পশ্চিমবাংলার রাজনীতিকে। সিপিএম এরও ভালো খারাপ আমরা দেখেছি, তৃণমূল বিজেপি সবার ভালো খারাপ আমরা বাংলার নাগরিক হিসেবে তোমাদের সামনে আছে। সবাই জানে তৃণমূল দল হিসেবে তাদের এই সিস্টেমটা হচ্ছে লোকাল এক একটা এলাকায়, সন্দেশখালীতে শাহজাহান, বীরভূমে অনুব্রত মণ্ডল, অমুক
অমুক জায়গায় আরাবুল। এই জায়গা থেকে ভাই আইন কানুন সব তোমার, পুলিশ তোমাকে স্যালুট করবে, চাকরি বাকরি থেকে শুরু করে সব তোমরা ঠিক করবে, মাঝখানে খালি টাকাটা তুলে কালীঘাটে পাঠাতে হবে, এই সিস্টেমে চলছে। ক্লিন ইমেজ আবার কি হবে? অনুপস্থিতিতে বিরোধীরা তো দাঁত ফোটাতে পারেনি বীরভূম জেলায়। কাজল তৈরি হয়েছে, আমি এটা উত্তর আরে দিই। রিপ্লেসমেন্ট একটা মানুষ নির্বাচন লড়ার যোগ্য কি যোগ্য না কে বলবে? নির্বাচন কমিশন। তার মানে বেসিক্যালি উনি বলতে চাইছেন যে নির্বাচন কমিশন ভুল করছে দিনের পর দিন। বেসিক্যালি উনি কি এটা বলতে চাইছেন নির্বাচন কমিশন ভুল করছে? একটা কি মানুষ, ব্যাপারে? না তুমি বলছো একটা মানুষের ক্লিন ইমেজ, ডার্টি ইমেজ, নানা রকম বলছো। আমার বক্তব্য একটা মানুষের নির্বাচন লড়ার কমিশনটা আসছে অধিকার, কোত্থেকে? নির্বাচন না, না, লড়ার আছে, অধিকার আমি তো আছে প্রথমেই কিনা বলে দিয়েছি। নির্বাচন কমিশন এক ঠিক সেকেন্ড। করবে। সঙ্গে আমি বলে এথিক্যাল গ্রাউন্ডে কি সবকিছু না ভাই এক কথা বারবার বলে যাচ্ছে। আমি পড়েছি তোমার কথাটা, আমি প্রথমেই বলেছি যে আমি এটাকে সমর্থন করি কি না করি, তৃণমূলের এইটা বলার এই মুহূর্তে একটা লিগাল জায়গা রয়েছে। আমি প্রথমেই বলেছি, তুমি যদি না বুঝতে পারো আমার কথা আমি কি করতে পারি। তুমি যে কথাটা বললে অনুব্রত হেরে যাওয়ার পরও কেন আমরা দাঁত ফোটাতে পারিনি, আমরা দাঁত ফোটাতে পারিনি তার প্রথম কারণ আমাদের ব্যর্থতা, এ নিয়ে কোনো সন্দেহ নেই। দ্বিতীয় কথা হচ্ছে এইখানেই বক্তব্য, এখানে ব্যক্তি অনুব্রত মণ্ডল ইম্পর্টেন্ট নয়। অনুব্রত না হলে কাজল শেখ, কাজল শেখ না হলে অন্য কেউ একজন। প্রশ্নটা হচ্ছে তৃণমূলের এই যে সিস্টেম, প্রতিটা এলাকায় একটা লোকাল মাফিয়া তৈরি হয়ে যাবে। শাহজাহান না হলে ওই ওদের ওই উত্তম মণ্ডল না হলে আর একজন কেউ। তৃণমূলের এই যে সিস্টেম, সুতরাং এই কারণে আমরা বারবার করে বলি ভালো তৃণমূল খারাপ তৃণমূল বলে কিছু হয় না। তৃণমূল মানে চোর তৃণমূল, ওদেরকে হারাতে হবে। বেশ, এবার শঙ্কুর কাছে এটা একটা হার্ড প্রশ্ন। দেখুন 2013-14 থেকে এই দুর্নীতির পর্ব মানে ধরা পাকারা এগুলো শুরু হয়েছিল। এই রিসেন্ট একদম হলো খাদ্যমন্ত্রী গেলেন, প্রাক্তন খাদ্যমন্ত্রী। প্রশ্নটা হচ্ছে ট্রায়ালগুলো শুরু করার ক্ষেত্রে যে ভূমিকা থাকা উচিত ছিল সেন্ট্রাল এজেন্সি, তারা কি সেটা পালন করেছে? শুধুমাত্র শিক্ষায় প্রাথমিকে নিয়োগ দুর্নীতিতে ইডি ট্রায়ালটা শুরু হয়েছে। যেটা বিষয় হচ্ছে যাদেরকে ধরা হচ্ছে তাদের লেভেল এতটাই বড় যে তারা প্রত্যেকটা লিগ্যাল টেকনিক্যাল ট্রিটমেন্টস নিয়েই হায়ার কোর্টে যাচ্ছে, যে কারণেই সময়টা লাগছে। আপনি কি ভাবেন যে এরা এত টাকা মানুষের চুরি করেছে, এরা চুপ করে বসে থাকবে? ট্রায়াল শুরু করার আমি আপনাকে বলছি, একটা বেল পিটিশনের উপরে 4 বার ফাইলিং হয়েছে সুপ্রিম কোর্টে। আপনাকে বুঝতে হবে, আপনি যেই দিন এই মানিক বাবুদের চার্জ গঠন হওয়ার ছিল সেদিন হঠাৎ করে দেখলেন কাকু অসুস্থ হয়ে গেল, কাকু আবার ঠিক হয়ে গেল, বিকালবেলা পুলিশ নিয়ে গিয়ে অন্য কেসে। ধরুন আপনি অনুব্রতর কেসে যে প্রিন্সিপালি হচ্ছে যার স্টেটমেন্ট নেওয়া হবে তাকে অন্য একটা কেসে অ্যারেস্ট করে দিল। কয়লার কেসে বিনয় মিশ্রর ভাইকে ধরে দিয়ে চলে গেল। না নারদে আপনারা টু সেটস অফ, আমি আপনারা বলছি যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্ট আপনাদের, 2 সেটস অফ অভিযুক্ত তৈরি হলো। এক হচ্ছে যারা রাজ্যের মন্ত্রী বিধায়ক, কয়েকজন তারা জেলে গেলেন 21-এর ভোটে জিতে ওঠার পরেই, মনে আছে তো। কিন্তু যারা সাংসদ, তৃণমূলেরই যারা সাংসদ, তারা ছাড় পেয়ে গেলেন, এথিক্স কমিটি বসলোই না। এটা বিষয় হচ্ছে যে এটা তো এথিক্স কমিটি, আপনি জানেন আইন আছে, এথিক্স কমিটি কি ডিসিশন নেবে সেটা তো ইন্টারফেয়ার করতে পারবে না লিগ্যাল। তারা যদি কালকে সিদ্ধান্ত নেয় সেই মতো ব্যবস্থা হবে। এতে আমরা কি বলতে পারি? আমাদের আর 2 মিনিট সময় আছে, আমার 20 সেকেন্ডও লাগবে না। আমি দুটো কথা বলছি। প্রথম কথা হচ্ছে যারা ধরা পড়েছে তারা এত পাওয়ারফুল, তাই তারা আইনের মারপ্যাচ জানছে, অ্যাপিল করছে ইত্যাদি। আমি খালি মনে করাই আমাদের দেশে লালু প্রসাদ বা জয়ললিতার মতো মুখ্যমন্ত্রীরাও কনভিক্টেড হয়েছে। নিশ্চয়ই অনুব্রত মণ্ডল দুজন মুখ্যমন্ত্রীর থেকে বেশি পাওয়ারফুল হতে পারে না। অতএব চাইলে কিন্তু কনভিক্ট করা যায়। এক। দ্বিতীয় কথা, রাজাদা আমি তোমার সংশোধন করে দিচ্ছি, নারদায় যারা অ্যাকিউজ ছিল তাদের মধ্যে 2টো দল ছিল না, 3টে দল ছিল। এক, যারা বিধায়ক বা রাজ্যের মধ্যে পড়ছে, এক যারা এমপি, দ্বিতীয় দল, তৃতীয় একটা দল ছিল যাদেরকে আমরা নারদার ভিডিওয়ে দেখেছি এবং তারা এখন বিজেপিতে আছে এবং টিভিতে বিজেপির মুখপত্র হয়ে আছে। সুতরাং ওই দলটা বাদ দিয়ে বলো না। রিপ্লাই করতে যাই, ওটাও আমাকে ইন্ডিকেট না এ বাবা বালাই সাহেব, এফআইআর আমার নাম না আমি তোমার কথা বলছি। আমি মাল নিনি, নিতে হলে সেদিন নিয়ে নিতে পারতাম। আমি তোমার কথা নিনি, অন্যান্যরা নিয়েছে। ঠাকুরগড়ে গিয়ে আমি তো গলা খাইনি। আমি তোমার বক্তব্য যেভাবে সেন্ট্রাল গভর্নমেন্ট একটু রাজি হতে বলুন। ওরা কেসে ছিল, এই ঠিক ছিল, কালো শাল মুড়িয়ে গেছিলে, ফর্মালি ফেস করলাম, কালো শাল লুকালাম না। আপনি আপনারটা আমি শুধু বলছি